তো বন্ধুরা, আমি অভিজ্ঞান ভট্টাচার্য, পেশায় একজন নৃত্যশিল্পী। আমার জন্ম হয়েছিল তখন আমি কাশিমবাজারে থাকতাম। আমার বাবা গত বছর মারা গেছেন, স্বর্গীয় আনন্দপ্রসাদ ভট্টাচার্য, এবং মা এখনও আমাদের সাথেই আছেন, শ্রদ্ধেয়া প্রখ্যাত লেখিকা শ্রীমতী সেঁজুদি ভট্টাচার্য। তাদের আশীর্বাদেই আমি আজকে যেটুকু করতে পেরেছি এবং আপনাদের ভালোবাসা, গুরুজনদের আশীর্বাদ। আমার প্রথম যে নৃত্য প্রদর্শন সেটা আমার মার কাছ থেকে শোনা বা আমার আত্মীয়দের কাছ থেকে শোনা। সেটা হচ্ছে প্রথম আমি স্টেজ করি অ্যাট দ্য এজ অফ 3 বছর যখন বয়স ছিল। আমি কাশিমবাজারে লাধুরাম তোষনিয়াল সরস্বতী শিশু মন্দির, সেই স্কুলে পড়তাম। সেই স্কুলে একটা অনুষ্ঠান হয়েছিল, বার্ষিক অনুষ্ঠান টাইপের। সেখানে আমি বহরমপুর রবীন্দ্র সদনে প্রথম ডান্স পারফর্ম করি। তারপর ছোটোবেলাতে আমাদের যিনি সেই স্কুলে যে দিদিমণি ছিলেন, তো তিনি আমার মাকে বা অভিভাবককে বলেছিলেন যে বাচ্চার ডান্সের প্রতি একটা ইন্টারেস্ট আছে বা আর 5টা বাচ্চার থেকে অন্যরকম। তারপরেই মা আমার যে গুরু, প্রথম গুরু শ্রদ্ধেয়া রেশমিদি আমার কি বলবো, মানে গুরুর থেকে বেশি দিদির মতো। এবং এটা মনে আছে, আমি ছোটোবেলাতে কাশিমবাজারে থাকতাম, দিদিরা আমাদের সাথে একসাথেই আমরা থাকতাম। তারপরে আমি ইন্দ্রপ্রস্থে চলে এলাম, বহরমপুরে ইন্দ্রপ্রস্থে। সেখানে এসে আমার ফুটবল খেলা, ক্রিকেট খেলার খুব মানে নেশা ছিল একটা সময়। তো দিদি ক্লাস করাতে আসতেন, তো আমি সঠিক সময়ে, দিদি আসার সময় মাঠে ফুটবল খেলছি, তো দিদি কাউকে একটা দিয়ে ডেকে পাঠিয়েছেন যে আমার ডাকনাম টাট্টুকে ডেকে বল যে দিদি এসছে, সুপিদি নাম, রেশমিদি। তো আমি আসিনি, তো একটু পরে পিছনে তাকিয়ে দেখছি দিদি লাঠি নিয়ে দাঁড়িয়েছে। তো এই যে গুরুর যে আশীর্বাদ, ভালোবাসা, তো এই জিনিসটা খুব মিস করি। আর এখনকার দিনে অবশ্যই আমাকে অভিভাবকরা বাচ্চাদেরকে যেভাবে দেন, আমার মতো অন্যান্য টিচাররাও আছে বিভিন্ন জায়গায়, জেলা এবং জেলার বাইরে। তো সেখানে অবশ্যই এখনকার যে শিক্ষা প্রণালী, সেই শিক্ষা প্রণালীতে আমরা বাচ্চাদেরকে খুব ভালোবেসে তাদের বাবা মার মতো স্নেহ দিয়ে শেখানোর চেষ্টা করি। তবুও যেন সেই পুরনো দিনগুলো আমরা খুব মিস করি। তারপরে আমার ছোটোবেলা থেকে আমি কলেজের স্কুলে, আমাদের যে বহরমপুরের বিখ্যাত স্কুল, সেই কলেজের স্কুলে পড়াশোনা করি। তারপরে আমি গ্র্যাজুয়েশন, হায়ার সেকেন্ডারি করে গ্র্যাজুয়েশন করি কেএন কলেজে। সেখান থেকে আমি এমএসসি করি। এমএসসি করার পর আমি আমাদের কাঁদির পাশে কুলির একটি সিবিএসসি স্কুলে, জাগৃতি পাবলিক স্কুল, সেখানে আমি অ্যাজ এ টিচার, একাডেমিক টিচার এবং কালচারাল টিচার হিসেবে 2005 সালে সেখানে জয়েন করি এমএসসি কমপ্লিট করার পর। তারপরে সেখানে আমি 7 থেকে 8 বছর জব ছিলাম, অন জব। সেখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই জায়গাটাতে। তারপরে আমি কাঁদিতে ডান্স শেখাতে শুরু করি, বিভিন্ন ডান্সের কম্পিটিশানে অ্যাজ এ জাজ সেখানে জাজমেন্ট করতে লাগি, এবং ধীরে ধীরে পথ চলা। তারপরে আমি 2012 সালে বহরমপুরে একটা বিশেষ সংস্থায় সেখানে জড়িত হই এবং সেখানে আমি কর্মরত বর্তমানে। এবং আমার যে নটরাজ যে সংস্থা, তো সেই সংস্থা 4টে মাত্র ছাত্রী, আমার পথ চলা 2000 সালে স্থাপিত। 1998 সালে আমি একটা নৃত্যনাট্য, শ্যামা, সাপমোচন, বিভিন্ন রকম নৃত্যনাট্য ছোটো ছোটো করে করতে থাকি। প্রথমে আমি নিজে লিড ক্যারেক্টার সেখানে প্লে করতাম, ডান্সের পারফরমেন্স, নৃত্যনাট্যে। তারপরে ধীরে ধীরে সুযোগ পেলাম কোরিওগ্রাফি করার। অর্থাৎ আমাদের সময় তো কোরিওগ্রাফি ছিল না, ওই সময়টা ছিল কি বলবো, নৃত্য পরিচালনা করা বা নাচের কম্পোজিশন দেখানো। কোরিওগ্রাফি কনসেপ্টটা অনেক পরে এসছে, রিয়েলিটি শো হওয়ার পর বা আধুনিক যে নাচের যেরকম রূপ, তো সেরকম আমি এই সুযোগ পাই। তো সেখানে আমি একটা ক্লাবে, প্রগতি বলে একটা ক্লাব ছিল আমাদের ইন্দ্রপ্রস্থে, সেই প্রগতি সাংস্কৃতিক মহলে আমি রবীন্দ্রসদনের একটা অনুষ্ঠান হয়, নৃত্যনাট্য শ্যামা, সেখানে আমি নিজেও প্লে করি এবং নাচের দায়িত্ব পাই, সেখানে ডান্সের কোরিওগ্রাফি করার বা তোলানোর। সেখানে আমাকে 1 মাস বা 2 মাস এরকম সময় দেওয়া হয়েছিল। তো আমি তখন কলেজে কর্মরত, কলেজের পরে আমি জব করি। তো এই সব দিক মেনটেন করে বিকেলের দিকে সন্ধ্যে করে শনিবার রবিবার সময় দিয়ে সেই জিনিসটা তুলে ধরে রবীন্দ্র সদনে একটা ফুল প্রোডাকশান নিজের আন্ডারে করানোর চেষ্টা করেছিলাম। ওটা 1998 সাল। তারপরে আমি 2000 সালে মাত্র 4টে ছাত্রছাত্রী নিয়ে গোড়াবাজারে চন্দ্র কমার্শিয়াল অ্যান্ড আর্ট ইনস্টিটিউট, আমার অরূপ কাকু আমার বাবার বন্ধু হন, অরূপচন্দ্র স্কুলে আমি অ্যাজ এ ডান্স টিচার, সেখানে আমার নৃত্যর যে নাচের স্কুল সেটা আমার চালু হয় 1998-99 সাল। তারপরে 2000 সালে গোড়াবাজারে আমি একটি স্কুল, উমাসুন্দরী পার্কের পাশে মুন্দি বলে একজন আছেন আমার বাবার খুব ক্লোজ, সেই মন্দির বাড়িতে মন্দির মেয়েকে নিয়ে, এবং আরও এখানে গোড়াবাজার বাহার বিউটি পার্লার বলে একটা বিউটি পার্লার আছে, সেখানে মিষ্টু বলে একজন ছাত্রী ছিল,
পূজা সাহা গোড়াবাজারের মেয়ে, এদেরকে নিয়ে এরকম কিছু 5জন 6জন এরকম নিয়ে আমার জার্নি শুরু হলো অ্যাজ এ নটরাজের স্কুল। সেখানে আমরা ইন্ডিয়ান ওয়েস্টার্ন বিভিন্ন রকম সেই যুগে যেগুলো চলতো বলিউড, ওই সময় হিপহপ বা এখনকার যেরকম ডান্স ফর্ম সেটা ছিল না। তো সেরকম আমরা আস্তে 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 কাজ করা শুরু করলাম। রবীন্দ্র সদনে কাজ হতো, ঋত্বিক সদনে প্রচুর শো করেছি, MIT কলেজে বা কেন কলেজে যে সরস্বতী পুজো উপলক্ষে যে অনুষ্ঠানগুলো হয় বিভিন্ন রকম কলেজে প্রোগ্রাম করেছি, বহরমপুরের বাইরে। তারপরে শুরু হলো ধীরে ধীরে জাজমেন্ট করা বিভিন্ন জায়গায়। কান্দিতে খুব বড় বড় ডান্সের কম্পিটিশান হতো, নাচের প্রতিযোগিতা, সেখানে আমি গিয়েছি অ্যাজ এ জাজ। তারপরে কান্দিতে ক্লাস করানো, বিভিন্ন জায়গায় ক্লাস শুরু হলো। তো এইভাবে পথ চলতে চলতে আমার মোটামুটি বর্তমানে 2024 সালে এখন অর্থাৎ আমাদের নাচের স্কুল বা নটরাজ সংস্থা অলমোস্ট 24 ইয়ার্স আমরা কমপ্লিট করেছি। এবং আগামী বছর 2025-এ আমরা 25 বছর একটু বড় করে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, রবীন্দ্র সদনের অনুষ্ঠান থেকে আরম্ভ করে বহরমপুরের বাইরে কলকাতা বা বিভিন্ন জায়গায় আমাদের কাজ করার চেষ্টা পরিকল্পনা করেছি। এবং বিগত দিনগুলোকে মাথায় রেখে আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি। এবং বর্তমানে একটা যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আমাদের সংস্থা নটরাজ সংস্থার প্রায় 10 থেকে 12টা স্কুল অল ওভার মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়, যেরকম শেরপুর, কাঁদি, কুলি, খড়গ্রাম, পাঁচগ্রাম, জীবন্তী, গোকর্ণ, বেলডাঙ্গা, জিয়াগঞ্জ, বিভিন্ন জায়গায়। ঠিক আছে, এখানে প্রচুর স্কুল হয়েছে এবং আগামী দিনেও অনেকগুলো স্কুল হতে চলেছে। এবং সেখানে শুধু ডান্স নয়, ডান্সের সাথে সাথে অভিনয়, অ্যাক্টিং, মডেলিং, বিভিন্ন রকম ক্রিয়েটিভ কাজগুলো করার আমরা পরিকল্পনা নিয়ে চলছি, যেগুলো বহরমপুরে বা মুর্শিদাবাদের বুকে হয় না, বা যেগুলো আমরা কলকাতাতে দেখেছি বড় বড় প্রতিষ্ঠানে একটা ছাদের তলায় শেখানো হয়, সেগুলো আমরা প্রফেশনাল যারা এই লাইনে যারা অভিজ্ঞ প্রচুর তাদেরকে দিয়ে করানোর চেষ্টা করছি। এবং কোনোভাবে এই যে পথ চলা আমার যে জার্নি 24 বছর ধরে, এখন নতুন কোনো কিছু প্রণয়ন করতে হলে অনেক প্রশ্ন ওঠে, অনেকে আঙুল তোলে, ঠিক অনেক কাজ করলে অনেক সমালোচনা হয়, এগুলো একদমই ভালো, কারণ কোনো না কোনোভাবে এইগুলোই আমাদেরকে ইন্সপিরেশন দেয় নতুন কিছু করার। তবে আমি যে লাইনে আছি, নাচের লাইনে, একটা সময় অনেক মানুষ বলতেন যে নাচ করে কি হবে। একটা মানুষ বলতো যে এখনও কিছু চিন্তাভাবনা আছে, নাচ করে কি হবে, পড়াশোনা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বা কোনো কিছু হও, শিল্পী হও না। তো একটা সময় ছিল, এখনকার দিনে কিন্তু মানুষ এইটা বলে না, শিল্পী হও না। কারণ আমরা যিনি বলবেন তাকে আমরা আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি যে একজন কোরিওগ্রাফার, একজন ডান্সের টিচার, যেরকম টিউশন টিচার, কোনো সাবজেক্টের টিউশন স্যার, এখন তিনি হয়তো চাকরি করেননি বা চাকরি পাননি বা চাকরি পেয়েও জয়েন করেননি, তো তিনি সৎ পথে থেকে টিউশন করে প্রচুর ব্যাচ, প্রচুর ছাত্রছাত্রী তৈরি করছেন। আমার চেনা, আমি যেখানে পড়াশোনা করেছি ছোটোবেলায়, এখনও তিনি টিউশন করাচ্ছেন, এরকম প্রচুর টিচার আছেন। তো সেরকমই এই চারুকলার ব্যাপারগুলোও তাই, ডান্স, ড্রয়িং, পেন্টিং থেকে আরম্ভ করে হাতের কাজ, বিভিন্ন রকম ক্রিয়েটিভ কাজ হচ্ছে, মিউজিক, রিসাইটেশন থেকে কম্পিউটার, সব রকম অ্যাক্টিভিটি, মডেলিং, অ্যাক্টিং, সব রকমের অ্যাক্টিভিটি কিন্তু করে যারা এইটা নিয়ে লেগে আছে, লড়াই করছে, তারা কিন্তু ভালো, তাদের যে একটা সময় ছিল যে এটা করে কী হবে বা খুব স্ট্রাগল করতে হতো অন্যান্য চাকরির তুলনায়, অন্যান্য কম্পেয়ারিং টু আদার্স অ্যাক্টিভিটিস, এখানে ইনকাম খুব কম, এই জিনিসটা একদম ভুল। আমার আন্ডারে বর্তমানে বহরমপুরের বুকে, মুর্শিদাবাদের বুকে 12টা ছাত্রছাত্রী, আমার যারা সিনিয়র ছাত্রছাত্রী, তারা প্রত্যেককে তাদের সেক্টরে প্রত্যেকে ট্যালেন্টেড। তারা কেউ হিপহপ পারফর্ম করে, কেউ ডান্সে আছে, কেউ অ্যাক্টিং আছে, কেউ মডেলিং করে, কেউ বলিউড করে, কেউ রবীন্দ্রনৃত্য, ভরতনাট্যমে গোল্ড মেডেল। তো তারা কিন্তু প্রত্যেককে আমার আন্ডারে থেকে বিভিন্ন যে আমাদের ব্রাঞ্চ, সেখানে খুব সাবলীলভাবে কাজ করছে। 5,000 থেকে 15,000, 20,000 এইভাবে কিন্তু তারা ধীরে ধীরে নিজের পথে পার মান্থ ইনকাম করে ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াচ্ছে, সাবলীল হচ্ছে, নিজের সংসার, নিজের বাবা মার নিজের দায়িত্ব নিতে পারছে। এবং এইভাবেই কিন্তু কেউ যদি আমাকে ফলো করেন বা অনেক জুনিয়র ভাইরা আমার সাথে যোগাযোগ করে মুর্শিদাবাদের বুকে, বিভিন্ন জায়গায়, নবগ্রাম থেকে, কাঁদি থেকে, বা বিভিন্ন জায়গা থেকে, বেলডাঙ্গা থেকে, বহরমপুরেও আছে, কাশিমবাজার, বিভিন্ন জায়গা থেকে তারা যখন ওয়ার্কশপ করে, কোনো শো করে, তারা জিজ্ঞেস করে এই যে যারা আমাদেরকে ফলো করছেন, আমার মতো আরও আমাদের মতো অনেক শিল্পী আছে বহরমপুর, মুর্শিদাবাদের বুকে বা কলকাতাতে আছে, তো তাদেরকে বলবো যে তোমাদেরকে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হবে, কিন্তু অনেকে মানুষ বলবে যে হ্যাঁ তুই ভুল পথে চলে এসেছিস, এই পথে কোনো শাইন করার কোনো ওয়ে আউট নাই, তোকে ফিরতে হবে, বা বিভিন্ন রকম কথা বলবে, তোমাকে শো করে ফিরতে অনেক রাত হয়ে যাবে, 10টা 11টা 12টা বেজে যাবে, বিভিন্ন রকম কথা শুনতে হবে বাড়িতে। হোয়াট এভার, তুমি যদি তোমার লক্ষ্যে স্থির থাকো, তুমি যদি সৎ হও এবং তুমি যদি হার্ড ওয়ার্কিং হও, তাহলে তোমার লক্ষ্যে কিন্তু তুমি তোমার উদ্দেশ্যে যেটা তোমার টার্গেট, সেই টার্গেট কিন্তু তোমার ফুলফিল হবেই। আমার কিন্তু সেটা হয়েছে, সৎ পথে থেকে তুমি যদি এগিয়ে চলো
এবং আমার আন্ডারে এরকম জুনিয়র অনেক ভাই বোনরা আছে যারা তারা প্রত্যেককে তারা ট্যালেন্টেড, তারা নিজের জীবনে কোনো একটা কিছু করার প্ল্যান করছে এবং ডান্স নিয়ে, অভিনয় নিয়ে, ড্রয়িং, রিসাইটেশন, বিভিন্ন জিনিসে, বিভিন্ন সেক্টরে তারা খুব নাম করে গেছে। এরকম আমার প্রচুর বন্ধু আছে। তো তাদেরকে বলবো যে জীবনে কিন্তু হার মানলে চলবে না এবং মোটিভেট থাকো তোমার লক্ষ্য উদ্দেশ্যের প্রতি। এবং কোকারিকুলার অ্যাক্টিভিটির ওপরে প্রচুর কাজ হচ্ছে এবং এটা নিয়ে কিন্তু কেরিয়ার তৈরি করা সম্ভব। এবং মানুষ তার নিজের অভাব এবং তার পরিবারের দায়িত্ব কিন্তু অবশ্যই সে নিতে পারবে যদি সে সৎভাবে থেকে প্রতিকূল পরিস্থিতিকে হ্যান্ডেল করতে শিখে যায় এবং সৎভাবে থেকে এই পথে যে আরও কালচার করে জিনিসটা কী করে আরও ভালো করা যায় সেই জিনিসটা যদি সে এগিয়ে যাওয়ার একাগ্র মানে তার মধ্যে সেই মোটিভেশনটা থাকে যে আমি কিছু একটা করবো এই লাইনে, অবশ্যই সম্ভব। নিজের পরিকল্পনা, নিজের থিঙ্কিংয়ের ওপর পজিটিভ হন, নিজের ওপর কনফিডেন্স বাড়ান এবং আমি পেরেছি, আপনিও পারবেন। ধন্যবাদ।